ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। কিছুক্ষণ পূর্বেও কত মুখরিত ছিল চারিপাশ। তারপর কান্নার শব্দ আর খানিক পর সবটা শান্ত। কেউ কোনো কথা বলছে না, কেউ কাউকে কিছু জিজ্ঞাসাও করছে না। শুধু কানে ভাসছে বাহিরের জনজীবনের শাব্দিক রূপ। শর্মিলা সোফার হাতলে ডানকনুই ঠিকে কপালে হাত দিয়ে মেঝের দিকে চেয়ে আছে। যেন কত বছরের দায়িত্ব তার মাথা থেকে নেমে গেল। শান একটু ঝুঁকে দুহাতে ঘাড়টা চেপে মাথাটা জড়িয়ে দুই হাঁটুর দিকে নিয়ে বসে আছে। পাখি সবদিকটা দেখে রাহেলাকে ইশারা করলেন। রাহেলা উঠে এক গ্লাস পানি এনে শর্মিলার সামনে ধরলেন। শান্তস্বরে ডাকলেন, ম্যাডাম। শর্মিলা চকিতে কপাল থেকে হাত সরিয়ে রাহেলার দিকে তাকালেন। হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে সবটুকু পানি নিমিষেই শেষ করলেন। দেখে যে কেউই বুঝতে পারবে এই পানির জন্যেই তিনি অপেক্ষা করছিলেন এতক্ষণ। পাখি শানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এত বড় ধাক্কাটা তিনি কিভাবে নেবেন। আজ তার শানকে বড্ড চূর্ণ মনে হচ্ছে। কেমন যেন কলিজা ফেটে যাচ্ছে শানকে দেখে। শানের দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ শান নড়ে ওঠে। আস্তে করে মাথাটা তুলে সামনে তাকায়। সেদিকে তাকিয়ে বুকে মোচড় দিয়ে ওঠে পাখির। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, চোখের পাপড়িগুলো ভারী লাগছে যেন কত শত বছরের ক্লান্ত পথিক সে। চোখের নিচে ফুলে উঠেছে। সেদিকে করুণ চোখে তাকায় পাখি। কান্না সংবরণ করা দায় যে তার। শান পুরোপুরিভাবে মাথাটা তুলে কয়েকবার মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে স্বাভাবিক করে নেয়। এরপর দীর্ঘশ্বাস ছেড়ে ঘাড় ঘুরিয়ে পাখির দিকে তাকায়। টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে পাখির গাল বেয়ে। শান পরপর কয়েকবার নাকে ছিচকে শব্দ করে উঠে দাঁড়ায়। পাখিও পরপর কতগুলো শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ায়। রাহেলা বসে আছে শর্মিলার পাশে। শান খুব ধীরে এমনভাবে পা ফেলে পাখির দিকে আসছে যেন সারা রাস্তায় কাটা বিছানো, এদিক সেদিকে হলেই কাটা ফুটবে পায়। পাখি হাত কচলাতে কচলাতে শানের দিকে পা বাড়ায়। পাখির সামনে এসে দাঁড়ায় শান। দুহাতে চোখের পানি মুছিয়ে দেয় পাখির। আবার চোখ থেকে খসে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। এরপর নিজের দুহাত রাখে পাখির দুই গালে। অপলক কিছুক্ষণ চেয়ে থাকে। পাখি শুধু শানের চোখের ভাষা বোঝার চেষ্টা করছে। শান কি করতে চলেছে সেটাই বুঝতে চাইছে সে। আমরা অনেক দূরে চলে যাব। এই তিনকুলে তোমারও কেউ নাই, আমারও কেউ নাই। আমরা দুজনে মিলে অনেক সুখের সংসার শুরু করব। যাবে আমার সাথে? আমি যেখানেই নিয়ে যাই। খুব শান্তভাবে কথাগুলো বলছে শান। তবুও পাখির বড্ড ভয় করছে। ঝড়ের পূর্বাভাস পাচ্ছে সে। গালে রাখা শানের হাত দুটো দুহাতে ধরে নেয় পাখি। ছলছলে চোখে কিছু বলতে যাবে তার আগে শান বলে, এই পৃথিবীটা খুব নিষ্ঠুর পাখি। মিথ্যের কাঁটায় পরিপূর্ণ। আমি চাই না তুমি এখানে থেকে মিথ্যে শিখো। তুমি তো সত্য। তুমি তো আমার জীবনের চিরন্তন ধ্রুবতারা। শর্মিলা আর রাহেলা অবাক হয়ে দেখছে শান কি করতে চলছে। আমার জীবনটা কেন এমন হলো বলো তো? বলেই শান চোখ মুখ খিচে নেয়। কয়েকবার কান্না সংবরণের বৃথা চেষ্টা করে শান। তাতে খুব একটা লাভ হয় না। কান্নারা যেন আজ উগরে আসতে চাচ্ছে। বারবার জোর করে ভিতরে পাঠাচ্ছে শান। কারণ সে চায় না পাখির সামনে কেঁদে ফেলুক। মেয়েটা বড্ড কষ্ট পাবে। শানের ওরকম অবস্থা দেখে নিজেকে আটকাতে পারে না পাখি। ঠোঁট টিপে চোখের পানি ছেড়ে দেয় করুণভাবে। শান আবার মুছে দিয়ে বলে, পাগলি, কষ্ট তো আমার হচ্ছে, তুমি কেন কাঁদছ? জান, আমার কলিজাটা পুড়ে যাচ্ছে জান। কলিজাটা পুড়ে যাচ্ছে আমার।
শেষের কথাটা বেশ চিৎকার করে বলে শান। আব্দুল্লাহ এতক্ষণ বাড়ির বাহিরে ইনাহকে খেলার ছলে আগলে রেখেছিল। শানের চিৎকারে দৌড়ে ভিতরে আসতে বাধ্য হয় সে। এসেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। শান দুচোখ বন্ধ করে কয়েক ফোঁটা জল ছেড়ে দেয়। কাপা কাপা হাতে পাখি সেটা মুছিয়ে দেয়। আপনি শান্ত হন প্লিজ, কান্না জড়িয়ে আসা কণ্ঠে বলে পাখি। হঠাৎ শান সবাইকে অবাক করে দিয়ে পাখিকে জড়িয়ে ধরে শক্ত করে। আমার জীবন এত মিথ্যেও ঘেরা কেন পাখি? আমার জন্মটা কেন হলো পাখি? আমার নিজের বাবা কেন আমায় মানলেন না? কেন বিগত 16টা বছর আমার অনুভূতিগুলো ডুকরে উঠল? কেন বাবা নামক পিশাচ লোকটা আমায় মিথ্যে বলল? কেন আমার মা আরও আগে সত্যিগুলো জানালো না? কেন এত ভালোবাসার পরেও সে অভিনয় করল? জান আমার এত কেনর উত্তর আমি কোথায় পাব? বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ে শান। এভাবে কখনোই কেউ শানকে কাঁদতে দেখেনি। রাহেলা মুখে আঁচল চেপে কাঁদছে। আব্দুল্লাহ এগিয়ে আসতে শর্মিলা হাত উঁচিয়ে তাকে আটকে দেয়। শানের করা প্রতিটা কেনর উত্তর তার কাছে জানা। তবুও ছেলের চোখের এক এক ফোঁটা পানি যেন বিষাক্ত তীরের মতো বিঁধছে তাকে। শানের কান্নায় পাখিও হাউমাউ করে কেঁদে ফেলে। শানকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা তার জানা নেই। শুধু এটুকু বুঝেছে এই মানুষটাকে শক্ত করে জড়িয়ে রাখা তার কর্তব্য, তার উপর অর্পিত ফরজ দায়িত্ব। শানের পিঠে আলতো করে হাত বুলাতে শর্মিলা বাজখাই কণ্ঠে বলে ওঠেন, বউ মা কাঁদতে দাও ওকে। এতদিনের জমানো কষ্টগুলো উগরাতে দাও, থামিয়ে দিও না। শানের কান্নার শব্দে মুখরিত চারিপাশ। দেয়ালের প্রতিটা ইট যেন ডুকরে ডুকরে কাঁদছে আজ। এ কোনো নতুন সত্যের মুখোমুখি সে, যে সত্যকে সামনে আসতে 16টা বছর খোয়াতে হল। এমন সত্য মিথ্যের আড়ালে চাপা থাকাই বোধহয় ভালো ছিল। পাখির কাঁধ ভিজে গেছে শানের চোখের মুখের পানিতে। সেদিকে একটুও খেয়াল নেই কারোরই। পাখির বুকের ভিতরে হওয়া চিনচিনে ব্যথাটা এবার প্রবল আকার ধারণ করল। মনে হচ্ছে যেন শানের কান্নাগুলো বিশাল বড় হাতুড়ির মতো পেটাচ্ছে তার বুকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে পাখির। নিজেকে ধাতস্থ করে শানের কানের কাছে মুখটা এনে বলে, এভাবে কাঁদবেন না ডাক্তার সাহেব, আমার কলিজা ফেটে যাচ্ছে। পাখির কথায় যেন কান্নার বেগ আরও বেড়ে যায় শানের। কিছুক্ষণ পরে চট করে পাখিকে ছেড়ে দেয় শান। অবাক হয় পাখি। দৌড়ে চলে যায় শান উপরতলার দিকে। ভয়ার্ত চোখে পাখি পিছন পিছন গেলে শর্মিলা কান্না মিশ্রিত কণ্ঠে বলেন, ভয় পেও না বৌমা। আমার ছেলে তোমাকে ভীষণ ভালোবাসে। আর যারা ভালোবাসতে জানে তারা কখনো আত্মহনন করতে পারে না। শর্মিলার কথা শেষ হতে না হতেই শান একটা প্যাকেটে করে কিছু নিয়ে আসে। প্যাকেটটা হাতে নিয়ে খুব ধীর পায়ে শর্মিলার পায়ের কাছে এসে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে। সবাই অবাক হয়ে চেয়ে দেখছে শানের কর্মকাণ্ড। ইনাহ আব্দুল্লার কোলে ঠোঁট টিপে কেঁদে চলেছে নিঃশব্দে। কাপা কাপা হাতে প্যাকেট থেকে একটা স্বর্ণের চিকনো চুড়ি বের করে সামনে ধরে শান। এটার কথা মনে আছে আপনার? শর্মিলা মরিয়া হয়ে চুড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। চকচক করে ওঠে চোখ দুটো। চোখে এক সমুদ্র অশ্রু নিয়ে মাথা উপর নিচ করে বলে, হ্যাঁ। বাবা আমার হাত খরচের যে টাকা দিত সেটা থেকে বাঁচিয়ে আপনার জন্যে রতন কাকার দোকান থেকে গড়িয়ে দিয়েছিলাম। অবশ্য কিছুদিন পর জানতে পারি জোড়ার একটা নাকি হারিয়ে ফেলেছেন। তৎক্ষণাৎ শর্মিলা নিজের হাত দুটো শাড়ির আঁচল থেকে উন্মুক্ত করে শানকে দেখায়। বাঁ হাতে একটা চুড়ি ঠিক সেরকমই যেরকম শানের হাতে। মুচকি হেসে শান বলে, হারিয়ে যাওয়ার পর শত খুঁজেও পাননি।
আর আপনার চলে যাওয়ার পর আমরা যখন ঢাকা আসব তখন ব্যাগ গুছানোর সময় এটা পাই। এতগুলো দিন এটা আমার কাছে ছিল। শর্মিলা ঠোঁট টিপে কান্না সামলিয়ে বলে, আর আমি এই একটা চুড়িতে 16টা বছর কাটিয়ে এলাম বাপ। শান চোখের কোনা দুটো 2 আঙ্গুলে চেপে নাকে ছিচকে শব্দ করে আবার লাল প্যাকেটটার ভিতরে হাত রাখে। হাতে করে নিয়ে আসে একটা কাজলের কৌটা। হাতের তালুতে নিয়ে শান শর্মিলার সামনে ধরে। রোজ রোজ আপনার চোখে কাজল দেখতাম। জানি না কেন কাজল পরতেন মোটা করে। তাই আপনার চলে আসার দিন রহিম কাকার দোকান থেকে এই কৌটাটা কিনে নিয়েছিলাম। বাড়ি এসে জানতে পারি আপনি নেই। সেই সময় কৌটার কাজল মানে অনেক বেশি কিছু। শর্মিলা গণ্ড বেয়ে নেমে আসা চোখের ধারাটা দুহাতের তালুতে মুছে বলেন, রোজ রাতে কাঁদতাম। রাত জেগে থাকতাম। তোমার বাবা নেশা করে এসে একটু চুল থেকে পান খসলেই সারারাত আমায় দিয়ে বডি ম্যাসাজ করে নিত। অন্ধকার রাতে উঠানে দাঁড় করিয়ে রাখত, রাতে ঘুমাতে পারতাম না, দিনেও সেটার উসুল হতো না। তোমাদের যত্ন নিতে, সংসারের ঘানি টানতে। চোখের নিচে মোটা কালি পড়েছিল, তাই কাজলের আবরণে ঢেকে চলতাম। শান একধানে চেয়ে কথাগুলো শুনছিল। কথা শেষে প্যাকেটটায় আবার হাত দেয়। এবার একটা পুরনো দিনের খসখসে সুতি শাড়ি বের করে আনে। পাখি ভ্রুকুচকে চেয়ে থাকে শাড়িটার দিকে। চেনা চেনা মনে হচ্ছে তার। শাড়িটা শর্মিলার সামনে ধরে বলে, আপনার কাপড়ের মাঝে এটা আমার পছন্দের ছিল, যেটা আপনি প্রতি শুক্রবার করে পরতেন। এতক্ষণে চিনতে পেরেছে পাখি। এটা তো সেই শাড়ি যেটা এ বাড়িতে আসার প্রথম দিন শান ওকে পরতে দিয়েছিল। শর্মিলা শাড়িটাকে বুকে জড়িয়ে নেয়। নিঃশব্দে কেঁদে চলেছে অনবরত। তাকে দেখে বুঝাই যাচ্ছে ভদ্র মহিলা গত 16 বছরে কতটা শক্ত হয়ে গিয়েছে। আজ তো শুক্রবার, একটি বারের জন্যে কাপড়টা পরবেন? অনুনয়মাখা কণ্ঠে বলে শান। রাহেলা বিনা বাক্য ব্যয় শর্মিলার হাত টেনে নিয়ে যায় নিজের ঘরে। থতমত খেয়ে শর্মিলা রাহেলার দিকে চলে যায়। পাখি সেদিকে চেয়ে শানের পাশে এসে বসে। কাঁধে হাত রাখতেই চমকে পাশ ফেরে শান। হাতটা টেনে এনে হাতের উল্টো পিঠে চুমু এঁকে দেয়। পাখির চোখ মুছিয়ে বলে, এভাবে কাঁদবে না। আমি নিজেরটা সামলে নিতে পারব, তোমারটা পারব না। আব্দুল্লাহর কোল থেকে ইনাহ নেমে আসে শান পাখির কাছে। শান ঘুরে কোলে বসায় ওকে। 2 গালে চুমু খেয়ে বলে, কাঁদে না মা। আমার মেয়ে কত স্ট্রং তাই না? বলতেই শানের গলা জড়িয়ে ধরে ইনাহ। কেঁদে কেঁদে বলে, তুমি কাঁদবে না সানশাইন। আমার খুব কষ্ট হয়। শান চোখ বন্ধ করে ইনাহর মাথা বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে আসে শর্মিলা। পাখি সেদিকে তাকাতেই তার নজর অনুসরণ করে শানও সেদিকে তাকায়। থমকে যায় চোখ দুটো। চোখের সামনে ভেসে ওঠে সেদিনের সে দিনগুলো। মা শাড়িটা পরে বাড়ির এটা ওটা করছে, আর শান বারবার বলছে, এই শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে আম্মা। একদম ঐশ্বরিয়া রায়। মাথায় গাঁটটা মেরে কান চেপে শর্মিলা বলল, খুব পেকে গেছিস না? আউচ্চ আম্মা, ব্যথা লাগে। বাবু। হঠাৎ নিজের পুরনো নামটা কানে ভেসে আসে শানের। ভাবনার জগৎ তাকে যেন ধাক্কা মেরে বের করে দিল কেউ। সম্বিত ফিরে পা থেকে মাথা অবধি দেখে নিল তার জীবনের প্রথম নারী, তার মাকে। অজান্তেই ঠোঁটের ডগায় ফুটে উঠল, আম্মা। শর্মিলার উৎসুক চোখ মুখে ভারী বর্ষণ নেমে এলো। যেন পানিতে থই থই করে উঠল চারিপাশে। মুহূর্তেই কান্নায় ভেঙ্গে পড়লেন শর্মিলা। সাথে সাথে ভেঙ্গে গুঁড়ো হয়ে গেল তার চারপাশের মিথ্যে শক্ত খোলসটা।
বেরিয়ে এলো সিন্ধুকে তালাবদ্ধ সেই মাতৃসত্তা। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল নিজের ছেলেকে। আকাশ বাতাস আরেক দফা ভারী হয়ে উঠল যেন। মায়ের গায়ের গন্ধটা প্রাণ ভরে শুষে নিল শান। ছোট বাচ্চাদের কাঁধে মাথা শুয়ে বলে, তোমায় একদম ঐশ্বরিয়া রায়ের মতো লাগছে আম্মা। শর্মিলা ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে। কারণ তিনি বুঝেছেন ঝড়টা দরজায় এসে গেছে। ছেলেকে এবার সামলানোর পালা। আম্মা, ও আম্মা। আম্মা গোয়েমন কেন হলো আম্মা? আমরা তো সুখে ছিলাম আম্মা। আব্বা, আমরা সুখের অভিনয় করেছিলাম। আম্মা আমি প্রত্যেকটা রাত কেঁদেছি আম্মা। তুমি জানবে না আম্মা আমি আধারের রাতগুলো কিভাবে কাটিয়েছে। বাবা বাসায় ফিরত না। চাচিও চলে যেত সন্ধ্যায়। আমি ডুকরে ডুকরে কেঁদেছি আম্মা। আম্মা 16টা বছর কেন এমন করে তোমায় ছাড়া কেটে গেল? আম্মা আরো আগে কি সবটা জানানো যেত না? বলো না আম্মা। আম্মা আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তোমার শাড়ি চুড়ি কাজল হাতে নিয়ে রাতের পর রাত ঘুমিয়েছি আম্মা। ভাবতাম ভোর হলে সবটা আগের মতো হবে, হয়নি আম্মা। ধীরে ধীরে বিগড়ে গেছিল সবটা। আম্মা আমার পড়া মাথায় ঢুকত না। বোর্ড এক্সাম দিতে খুব কষ্ট হইছে আম্মা। সবাই কেন আমায় এভাবে ঠকালে আম্মা? সত্যিটা না জানলে জীবন কি চলতো না আম্মা? শেষমেশ এই বয়সে এসে কেন জানলাম সবটা? মানুষটা মরার আগে কেন জানলাম না? শানের ওই অবস্থা দেখে ভয় আতঙ্কে মেঝেতে পা দাপিয়ে কাঁদছে ইনাহ। পাখি দৌড়ে গিয়ে বুকে পিষে নেয়। শর্মিলা বুঝতে পেরেছেন এই মুহূর্তে তিনি কিছুতেই ছেলেকে শান্ত করতে পারবে না। তাই কাঁদতে দিল ন প্রাণ ভরে। আম্মা মানুষটা সেবার প্রথম যখন হ্যাটাক করল, তখনও মুমূর্ষু অবস্থায় বলেছিল যাতে তোমার সাথে সকল সম্পর্ক ত্যাগ করি। এত নিখুঁত অভিনয় মানুষ কেমনে করে আম্মা? দীর্ঘ সময় ধরে কাঁদছে শান। এবার শ্বাসের গতি ভারী হয়ে আসে শানে। নিমিষেই বন্ধ হয় শানের প্রলাপ। শর্মিলার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আতঙ্কিত চোখে মুখে পাখি, রাহেলা আর আব্দুল্লার দিকে তাকায়। মা কি হয়েছে, উনি চুপ কেন? মা। বাবু, এ বাবু। আব্দুল্লাহ ডাক্তারকে কল করো। দিকবিদিক চিন্তা না করে আব্দুল্লাহ ডাক্তারের কাছে কল করে। সবাই মিলে ধরে পাশের সোফায় শুয়ে দেয় শানকে। পাখি বুঝতেছে নাকি থেকে কি হয়ে গেল। শানের হাত পা ঠান্ডায় জমে গিয়েছে যেন। দ্রুত উঠে রান্নাঘরের দিকে চলে যায় পাখি। একটা রসুন থেতলে বাটিতে সরিষার তেল ঢেলে চুলার আঁচে থেতলানো রসুনটা সমেত তেলটা গরম করে নেয়। এরপর দ্রুত ছুটে এসে শানের হাতে পায়ের তালুতে ম্যাসাজ করা শুরু করে। ওর দেখাদেখি রাহেলাও আরেক হাতে একই কাজ করে। শর্মিলা কি দেখে বিষম খাবে বুঝতে পারছে না। নিজের প্রতি ছেলের এতদিনের জমানো কষ্টের প্রতিক্রিয়া দেখে নাকি ছেলের প্রতি পাখির অগাধ ভালোবাসা দেখে। মুহূর্তেই ডাক্তার নাদিম চলে আসে বাড়িতে। শানকে দেখে খুব গম্ভীর মুখে তিনি বলেন, কোনো ব্যাপারে খুব শকট তিনি। আর শকট থেকেই এই প্রতিক্রিয়া। দুশ্চিন্তা করবেন না। তেমন মেজর কিছু না। এই ইনজেকশনটা নিয়ে আসুন। সামনের দোকানেও পাবেন। বলেই প্রেসক্রিপশনটা এগিয়ে দেয় আব্দুল্লাহর দিকে। আব্দুল্লাহ কোনো সময় নষ্ট ছাড়া দ্রুত দৌড়ে চলে যায় গেইটের বাইরে। 2 কদম হাঁটলে সামনেই ফার্মাসি। প্রেসক্রিপশন এগিয়ে ইনজেকশনটা নিয়ে আসে। হাঁফাতে হাঁফাতে ডাক্তারকে দেয়। আপনারা ঘাবড়াবেন না। আমি ঘুমের ইনজেকশনটা দিল ম। এর মাঝে কেউ উনাকে ডাকবেন না বা জাগানোর চেষ্টা করবেন না। উনার শরীরও অনেকটা ফুরবল।
আর বাকিটা আমি শানের সাথে কথা বলে নেব। শানের শরীরে ইঞ্জেকশন পুশ করতে করতে বলে ডাক্তার নাদিম। পাখি চোখ ঘুরিয়ে চোখমুখ খিচে ফেলে। শর্মিলা সেদিকে দেখে আনমনে হেসে ওঠে। এই সময় কি হাসা উচিত? মনে তো হচ্ছে না। তবে সে কেন হাসছে? ছেলের প্রতি কোনো মেয়ের এমন ভালোবাসা দেখেই হয়তো অনুভূতিটা হাসি হয়ে বের হল। আব্দুল্লাহর সহযোগিতায় শানকে ঘরে নিয়ে আসে পাখি। সেই যে বিকেলে ঘুমিয়েছে শান এখন রাত হয়ে এলো তবুও উঠতে পারেনি। ডাক্তারের কথা মতো কেউ তাকে ডাকেনি। বার কয়েক শর্মিলা এসে দেখে গেছে, মাথায় হাত বুলিয়েছে, কপালে অজস্র চুমুর যেন শেষ নেই। রাহেলা সেসব দেখে চক্ষু শীতল করে নেয়। এ দৃশ্য আজ কতটা বছর দেখছে সে। রাতের রান্নায় ব্যস্ত রাহেলা আর শর্মিলা। শান ঘুমাচ্ছে, পাখি একা একা ঘরে হাঁফিয়ে উঠেছে। নিচে এসে একবার শুধালো, মা আমি একটু হেল্প করি? উহু, আজ আমি নিজে হাতে আমার ছেলের জন্যে রাঁধব। আর সাহায্য করবে রাহেলা, কাঠখোট্টা ভাবে জবাব দিল শর্মিলা। থমথমে মুখে ফস করে পাখি বলেও ফেলল, ওহহ বুঝেছি, অতীতে ফিরতে চান তো? মানে তখন তো আমি ছিলাম না তাই এখনো আমায় রাখতে চাচ্ছেন না? শর্মিলা কাজ থামিয়ে পাখির সামনে এসে দাঁড়ায়। টেনে এনে বসায় কিচেন ডেস্কের উপর। ঝুঁকে গিয়ে বলে, আমার অতীত, আমার অনেক বড় শিক্ষা। সেই অতীতে তুমি নেই, আমি এতেই খুশি। তখন থাকলে হয়তো সময়ের স্রোতে তোমাকেও হারাতাম। নিজের কাজে আবার মনোযোগ দিয়ে শর্মিলা বলে, শোন মেয়ে, তোমার ওয়ান এন্ড অনলি কাজে হলো আমার ছেলেকে অনেকটা ভালোবাসা, তাকে আগলে রাখা। এখন ঘরে যাও। রাত যেহেতু হয়েছে, বাবুর কখন ঘুম ভাঙ্গে বলা যায় না। চোখ খুলে যেন তোমাকেই দেখতে পায়। পাখি মুচকি হেসে রাহেলার দিকে তাকায়। রাহেলা হেসে জবাব দেয়, কি বলেছিলাম বৌমা, আমার ম্যাডামের মতো মানুষ হাজারেও পাবে না। হ্যাঁ হইছে দজ্জাল শাশুড়ি, বলেই পাখি এক দণ্ড সেখানে দাঁড়াল না। এদিকে শর্মিলা থ হয়ে পাখির যাওয়ার দিকে চেয়ে আছে। রাহেলা এই মেয়ে মজা করতেও জানে। কি বলেন ম্যাডাম, ও তো অলরাউন্ডার। বলেই শব্দ করে হেসে ওঠে দুজনেই। দিদা তোমার ফোন বাজছে, ফোন হাতে হাঁফাতে হাঁফাতে বলে ইনাহ। কে ফোন করেছে? দাদুভাই ও বাড়ির থেকে ফোন করেছে। শর্মিলা জিহব কেটে আঁচলে হাত মুছতে মুছতে ফোনটা হাতে নিলেন। হ্যালো। ও বাড়ি গিয়ে ভুলে গেলে বুঝি? মাফ করবেন, বাবু অসুস্থ হওয়ায়। কি হয়েছে শানের? এতদিনের জমানো বিশ্বাসটা ভেঙ্গে গুড়িয়ে গেছে, বাবু আমার নিতে পারেনি, দীর্ঘশ্বাস ছেড়ে বলে শর্মিলা। সব মিটে গেছে তাহলে? এখন কি তবে ছেলের কাছেই থাকবে? আমার ছেলেকে আমার থেকেও বেশি আগলে রাখার, যত্নে রাখার মানুষ পেয়েছে আমার বাবু। কিন্তু আমার বুড়া রিটায়ার্ড খান সাহেবের জন্যে এরকম কাউকে পাইনি এখনো। পাইলে তখন না হয়। শর্মিলার কথায় শব্দ করে হেসে ওঠে আমজাদ খান। এতক্ষণ ধরে বুকের কোথাও চিনচিনে ব্যথাটা একটু কমে গেল মনে হয় শর্মিলার রসিকতায়। রাত হওয়ায় খান সাহেব ধরেই নিয়েছিলেন শর্মিলা বোধহয় আর ফিরবে না তার কাছে। অনেক অভিমান জমা হয় মনে। অভিমানগুলোকে দূরে রেখে তাই কল করে শর্মিলাকে। এত জোরে হাসবেন না খান সাহেব। আসছো কবে? আগামীকালই। পাখি তখন থেকে ঘরে পায়চারি করছে আর মাথা উঁচিয়ে দেখছে শানের ঘুম ভাঙ্গে কিনা। একটু পর জানলার কাছে গিয়ে দাঁড়ায়। দুপুরে গোসলের পর চুলগুলো বেঁধেছে। শুকানো হয়নি আর, তাই চুল ছেড়ে দাঁড়িয়ে দেখছে নিচের দিকে। পিটপিট করে চোখ খোলে শানের। মাথাটা খুব ভার লাগছে। মাথার ভেতর কি যেন সব কিলবিল করছে।
মাথা চেপে ধরে চারিদিকে তাকাতেই বুঝতে পারে রাত হয়েছে। জানলার দিকে চোখ পড়তেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকে সেদিকে। পিছনের সমস্ত কষ্ট, যন্ত্রণা সব যেন স্মৃতি থেকে মুছে গেছে একটা ঘুমের বিনিময়ে। খুব সাবধানে পা ফেলে পিছন থেকে জড়িয়ে ধরে পাখিকে। কাঁধের কাছে নাকটা রেখে জোরে শ্বাস নেয়। হকচকিয়ে ওঠে পাখি। কখন উঠলেন? এই তো। পাখি আর কিছু বলতে পারে না, কারণ ডাক্তার বলে গেছে তাকে যেন বেশি মানসিক চাপ দেয়া না হয়। কিন্তু পাখির মনে ভাবনার অন্ত নেই। তিনি কি আবার কষ্ট পাবেন? মা কোথায়? শানের কথায় চমকে ওঠে পাখি। সাবলীলভাবে বলে, আচ্ছা মা নাকি আম্মা? কোনটা? দুটোই। কারণ আমি দুটোই ডাকতাম। ছেলের জন্যে রান্না করছেন, আমায় তো রান্নাঘরে ঢুকতেই দিল না। একদিনেই আমার সংসার দখল করে নিল। তুমি কি কান ভাঙ্গাচ্ছ আমার? সরু চোখে প্রশ্ন করে শান। সেদিকে ভ্রুক্ষেপ না করে পাখি বলে কিনা তোমার দায়িত্ব আমার ছেলেকে সামলানো। আরে বাবা, তার ছেলে কি ছোট নাকি যে তাকে সামলাতে হবে? শান পাখির কথায় শব্দ করে হেসে আরো জোরে শক্ত করে চেপে ধরে। চোখ মুখ খিচে পাখি বলে, আপনি একটা অসভ্য। একটু পরে ওকে ছেড়ে দেয় শান। জানলার গ্রিল ধরে বলে, আমি সন্তান হিসেবে অযোগ্য পাখি। সকালে মায়ের সাথে কথা বলে শান ঘরে এসে হাতের কাজগুলো শেষ করে নেয়। ল্যাপটপের খুটখাট ক্ষীণ শব্দ তা ফাঁকা ঘরে বেশ আওয়াজ তুলছে। পাখি গোসল সেরে বের হয়। শানের দিকে একবার তাকিয়ে তোয়ালেতে মাথাটা মুছে নেয়। সব কাজে আজ খুব তাড়া পাখির। কারণ আজ শনিবার। স্কুল খোলার সাথে স্কুলে এক্সামেরও সময় ঘনিয়ে এসেছে। পাখির দিকে একবার তাকাতেই শান বুঝতে পারে ভীষণ তাড়ার মাঝে আছে। কোলের উপর থেকে ল্যাপটপ সরিয়ে বিছানায় রাখল। ধীর পায়ে হেয়ার ড্রায়ার হাতে নিয়ে পাখির চুলগুলো শুকাতে সাহায্য করে। পিছন ফিরে মুচকি হেসে ওঠে পাখি। কিন্তু ব্যাপারটা মন্দ লাগছে না, বরং খুবই ভালো লাগছে। হঠাৎ ডেকে ওঠে শান। পাখি, মম, জবটা ছেড়ে দাও। অবাক হয়ে পাখি শানের দিকে ফেরে। চোখে মুখে অনেক প্রশ্ন জমল যেন। শান বুঝতে পেরে স্বাভাবিকভাবে আবারও পাখিকে ঘুরিয়ে দেয়। চুলে বিলি কেটে বলে, আমি চাই তুমি মাস্টার্সে অ্যাডমিশন হও। আপাতত জব ছাড়ো। জব আর পড়াশোনা আবার সংসার সামলানো কোনো অংশেই যুদ্ধের থেকে কম কিছু না। আগে পড়াশোনাটা শেষ করো, তারপর যদি ইচ্ছে হয় জব করবে তাহলে করবে, না ইচ্ছে হলে করো না। আমার তরফ থেকে কোনো প্রেশার থাকবে না। তোমার সব ডিসিশনেই আমায় পাশে পাবে। মুহূর্তেই পাখির মুখটা কালো হয়ে যায়। কারণ সে আর চায় না পড়াশোনা করতে। সে চায় সংসার আর চাকরিটা করতে। আমি আর পড়ব না ডাক্তার সাহেব। আমার পড়তে ভালো লাগে না আর। কত পড়ে আর। আমি জবটা কন্টিনিউ করতে চাই, অনুরোধের সুরে বলে পাখি। শান ওকে টেনে এনে বিছানায় বাসায়। মুখোমুখি নিজেও বসে। লিসেন পাখি, আমার এমন কোনো অভাব ধরেনি যে জবটা তোমার লাগবেই লাগবে। তাই আমি বলি আগে যোগ্যতা অর্জন করো, তারপর তোমার চয়েস তুমি কি করবে। তবে যাই করো তোমায় জব করতে দেব না। আমি দেখেছি কয়েক রাতে তোমার মাথা যন্ত্রণা করছিল। পাখি আর কিছু বলতে পারে না। সত্যি কিছুদিন থেকে রাত হলে প্রচুর মাথা যন্ত্রণা করে পাখির। যদিও শানকে মুখ ফুটে কিছু বলে না, তবুও শান বুঝে যায়। আচ্ছা করব না। তাহলে ম্যামকে জানিয়ে দেই। আমি জানিয়েছি গত পরশু। কি হো হো। রান্নাঘরে সকাল থেকে এটা ওটা রাঁধছেন শর্মিলা।
এতদিন পর ছেলেকে কাছে পেয়ে দিশেহারা তিনি। কোনটা কখন রাঁধবেন সব যেন তার নখদর্পণে। মা, আজকেই চলে যাবেন? হঠাৎ পাখির কথায় মাথা তুলে তাকায় শর্মিলা। আবার কাজে মনোযোগ দিয়ে বলে, হ্যাঁ মা, আজই যাব। আমাদের সাথে থাকুন না মা, বেশ দরদমাখা স্বরে অনুরোধ করে পাখি। উহু, ও বাড়িতে একজন বয়স্ক লোক, তাকে রেখে এভাবে থাকা উচিত হবে না। দরজা দিয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলে শান। পাখি কিছুক্ষণ নজর ঘুরিয়ে বোঝার চেষ্টা করল। সত্যিই তো তিনি তো ভুল কিছু বলেননি। শানের কথায় শর্মিলা ভিতরে ভিতরে একটু খুশি হন। শান মায়ের পাশ ঘেঁষে দাঁড়ায়। কি রান্না করছো আম্মা? তোর পছন্দের তরকারি, কুচো চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি। আহোহো, ভাবতেই জিহ্বে পানি চলে এসছে। সবাই নিঃশব্দে হেসে ফেলে। কোথা থেকে ইনা হেসে পাখির কাছে দাঁড়ায়। একটা কথা বলবে মা? কি কথা বল না, আশ্বস্ত করে শর্মিলা। আমি তোমার সন্তান হওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না, তাই না? খুন্তি ছেড়ে দেয় শর্মিলা। শটান হয়ে দাঁড়িয়ে পড়ে পাশ ফেরে শানের দিকে চেয়ে বলে, এসব আবার কি ভাবো বাবু? মনে হচ্ছে সেরকমটা নয়। এখানে তোমার কোনো দোষ নেই। নিয়তি আমাদের আলাদা করেছিল আর আজ নিয়তিই এক করেছে। এসব ভেবে মন ছোট করিস না। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে শর্মিলা। শান দীর্ঘশ্বাস ছেড়ে সবজির জালি থেকে দুটো পাকা টমেটো হাতে নিয়ে পাখির দিকে তাকিয়ে শর্মিলাকে বলে, আম্মা ধুয়ে দেও। জানো তো এ বাড়িতে কেউ আমার হাতের কাজ করে দেয় না। সরুচোখে পাখি শানের দিকে তাকায়। বেশ অবাক হয় পাখি। শর্মিলা টমেটোগুলো ধুয়ে শানের হাতে দিতে দিতে বলে, ওসব তুই না বললেও আমি জানি বৌমা তোর কত খেয়াল রাখে। পাখি এবার বামভ্রুটা উঁচিয়ে বুকের কাছে দুহাত গুজে শানের দিকে তাকায়। শান উপায়ন্তর না পেয়ে পাখিকে পাশ কাটিয়ে চলে আসে ড্রয়িং রুমে। পাখি বিড়বিড় করে বলে, দাঁড়াও মজা দেখাই। মা, ও মা, মুখ ভরে শর্মিলাকে ডাকে পাখি। পাখির ডাকে কান খাড়া করে দেয় শান। কারণ ডাকেই বোঝা যাচ্ছে ঘাপলা আছে। হ্যাঁ, বলো। বলছি যে মা, আমি ইনার সহ আপনার সাথে যাই। মানে ওখানে কয়েকটা দিন থাকি। শর্মিলা সন্দিহান চোখে পাখির আগাগোড়া দেখে নেয়। পাখি সেদিকে তোয়াক্কা না করে ন্যাকামির স্বরে আবার বলে, আপনাদের মা ছেলের পুনর্মিলন দেখে মাকে আজ খুব মনে পড়ছে। ওখানে আপনার সাথে কয়েকদিন থাকি। শর্মিলা আর কিছু বলতে পারে না। অনুভব করতে পারেন তার ছেলে যেভাবে বড় হয়েছে এই মেয়েটাও তো সেরকম কষ্ট করেই বড় হয়েছে। কিন্তু বাবু কি যেতে দেবে? কেন দেবে না মা, আপনি বললে ঠিকই দেবে। আর আমরা কাল বা পরশু না হয় চলে আসব, বলেই আর চোখে শর্মিলার দিকে তাকায় পাখি। বোঝার চেষ্টা করে ট্রিক্সটা কতটা কাজে লাগল। আচ্ছা, আমি কথা বলে দেখি কি বলে ও, বলে ড্রয়িং রুমে শানের কাছে আসে শর্মিলা। অসম্ভব! চমকে ওঠে শান। চিল্লিয়ে বলে কথাটা। একবার রান্নাঘরের দিকে নজর ফেলে বুঝতে পারে পাখি চোখ ছোট ছোট করে মুচকি হাসছে। শানের মুখের অবস্থাটা দেখার মতো। নজর সরিয়ে বলে, আম্মা ওর কোথাও যাওয়া হবে না। সসামনে ওকে মাস্টার্সে ভর্তি হতে হবে। পড়াশোনার চাপ, থতমত হয়ে বলে শান। মেয়েটা দুটো দিন থাকতে চাইছে আমার সাথে। যাক না। না আম্মা, তুমি বুঝতেছ না, চোখ মুখ কুঁচকে বলে শান। পাখি দ্রুত এগিয়ে এসে শর্মিলার পাশে বসে বলে, আমি যাব মা। মনটা কেমন করছে আমার। কয়দিন থাকলে ভালো লাগবে। শানের দিকে তাকাতেই শান যেন চোখ দিয়ে গিলে ফেলবে ওকে। কটমটে দৃষ্টিতে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে, যাওয়া হবে না বলেছি তো।
শর্মিলা বাঁকা হেসে বলে, আচ্ছা তুইও চল তবে। যাব না আমি, ওরে নিয়ে যাও, ঠান্ডা কণ্ঠে বলে শান উপরে চলে যায়। পাখি হেসে ফেলে শব্দ করে। শান সিঁড়ি থেকে দেখে আবার উঠে যায়। সকালবেলা রাফি ইনাহকে স্কুলে দিয়ে আসে। রাখিকে বলে দেয় জব ছাড়ার কথা। একটু মন খারাপ করলেও পরক্ষণে শানের সিদ্ধান্তে একমত হয় রাখিও। শর্মিলা পাখিকে সাথে করে চলে যায় ও বাড়ি। শান মুখ গোমরা করে হসপিটালে যায়। এ বাড়িতে আসার ঘণ্টা খানিক হয়েছে, এর মাঝে একটি বারও শান কল করেনি। পাখি কল করলেও রিসিভ করেনি। কেমন যেন চাপা অভিমান জমা হয় মনে। মনকে বোঝায় আর কল দেবে না সে শানের কাছে। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে সে। তবুও মন ভালো লাগছে না তার। শানকে একটু মজা বুঝাতে নিজেই সে মজা হারে হারে টের পাচ্ছে যেন। উপরের বেলকনিওয়ালা ছোট ঘরটায় পাখির থাকার বন্দোবস্ত করেন শর্মিলা। কতবার নিজের সাথে রাখতে চেয়েছিল শর্মিলা, কিন্তু পাখি থাকেনি। কারণ তার বিশ্বাস শান তাকে সারাদিন ভুলে থাকলেও ঘরে ফিরে অবশ্যই তাকে কল করবে। আর রাতে শাশুড়ির ঘরে থাকাটা কেমন সমীচীন লাগল না তার। তাই এই ঘরেই থাকার সিদ্ধান্ত নেয়। উনি কি করছে এখন? একটি বারও কি কলটা রিসিভ করা যায় না? এত রাগ? দুপুরে খেয়েছে কিনা তাও তো জানতে পারছি না। বউ মা খেতে আসো। শর্মিলার ডাকে ভাবনার সুতো ছেড়ে পাখির। মুখটা পাংশুটে করে আপন মনে বলে, খেতেই তো ইচ্ছে করছে না। ভাবি, বড় মা খেতে ডাকছে। খাবেন না? বলতে বলতে ঘরে ঢোকে রানু। মুখে মিছে হাসি টেনে পাখি বলে, হ্যাঁ খাব, কিন্তু আমার তো এখন ইচ্ছে করছে না। বড় মা আপনাকে টেনে নিয়ে যেতে বলেছে। চলুন। নয়তো আমাকেই বকবে, হড়বড়িয়ে কথাগুলো বলল রানু। আচ্ছা চলো, বলে অভিমানে বিছানার উপর ফোনটা ছুঁড়ে ফেলে চলে যায় পাখি। ডাইনিং টেবিলে হরেক রকমের খাবারের আয়োজন করেছে সবাই। পাখির চোখ কপালে উঠে যায়। খান সাহেব একে একে সার্ভ করছে দেখে পাখির ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে ওঠে। শর্মিলা চেয়ার টেনে বসতে বসতে পাখিকে ইশারা করে বসতে। চোখের ইশারায় খান সাহেবকে দেখিয়ে বলে, এত সব কিছু উনিই জোগাড় করেছে, আমাকে কিছুই করতে দেয়নি। পাখি অবাক হয়ে তাকায় খান সাহেবের দিকে। মুচকি একটা হাসি উপহার দিয়ে বলে, এ বাড়িতে যদিও এটা দ্বিতীয়বার আসা তবুও এটাই প্রথম। আর একমাত্র ছেলের বউকে ভালো মন্দ খাওয়াবো না তা কি হয়? খান সাহেবের কথায় সবাই হেসে ওঠে। প্লেটে খাবার নিয়ে একের পর এক নাড়াচাড়া করছে পাখি। বউমা, রান্না ভালো হয়নি। চমকে পাখি মাথা তুলে তাকায়। জোর করে হাসি টেনে বলে, সেরকমটা নয় মা। তাহলে? কিছু না মা, বলে জোর করে খাবারে মনোযোগ দেয় পাখি। শর্মিলা বেশ বুঝতে পেরেছে শানের সাথে এখনো কথা হয়নি পাখির, যার জন্যেই মন খারাপ। মুচকি হেসে খেতে খেতে বলে, দেখি তো ছেলেটা কি করছে। খাওয়ার ফাঁকে ফোন দেয় শানের কাছে। মাথা তুলে অধীর আগ্রহে শর্মিলার দিকে তাকিয়ে থাকে পাখি। কিছুক্ষণ কথা বলার পর শর্মিলা ফোন রেখে দেয়। পাংশুটে মুখে পাখি ভাবতে থাকে, আমি এতগুলো ফোন দিল বাবুর নাকি খাওয়ার মতো সময় হয়নি, একটু পরেই খেয়ে নিবে। পাখির এত সব খাবার একদমই আর ভালো লাগছিল না। কোনোমতে কিছু মুখে দিয়ে দ্রুতই উঠে যায় উপরে। হতভম্ব হয়ে সেদিকে চেয়ে থাকে খান সাহেব। শর্মিলা হেসে বলে, ওদের দুজনের মাঝে একটু মনোমালিন্য হয়েছে, চাপ নিয়েন না। আমার বিশ্বাস বাবু আসবে এ বাড়িতে। আচ্ছা আচ্ছা, বলেই আবারও খাওয়ায় মন দেয় খান সাহেব।
দুপুর গড়িয়ে সন্ধ্যা হয় তবুও শানের কোনো খবর মেলে না। এদিকে ঠিকই মায়ের সাথে সারাক্ষণ কথা বলেই চলেছে। পাখি বেশ বুঝতে পেরেছে এভাবে আসাটা উচিত হয়নি তার। নিজে নিজেই বিড়বিড় করে, মাত্র কয়েকটা ঘন্টা তাকে ছেড়ে এসেছি তাতেই এত অস্থির লাগছে কেন? মনে হচ্ছে কত বছর তার সাথে দেখা হয় না, কথা হয় না। আমার কি এভাবে আসাটা ভুল হলো? শানের চিন্তায় চিন্তায় কেটে যায় পুরো সন্ধ্যা। দুপুরের পর ইনা হয়ে বাড়ি চলে আসে। বারবার চেষ্টা করছে সবার মাঝে, সবার সাথে হাসি খুশি থাকতে কিন্তু পারেনি। শানের কথা মনে পড়েছে খুব। মনটা বিষিয়ে উঠেছে যেন। সকলের জোড়াজুড়িতে রাতের খাবারটা কোনোমতে খেয়ে নিয়েছে পাখি। এরপর গোমরা মুখে ঘরে চলে আসে। বারবার ঘুমানোর চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না আজ। শানের চিন্তা আর শানের মুখটা কিছুতেই ভুলতে পারছে না সে। কল করে শানের কাছে। 2 বার রিং হয়ে কেটে যায়। তৃতীয়বার কল করতেই রিসিভ করে শান। পাখির মুখের সমস্ত বুলি যেন ফুরিয়ে গেছে। হ্যাঁ, কিছু বলবা? কাটকাট কণ্ঠে প্রশ্ন করে শান। পাখি কিছু বলতে পারে না। বালিশে মুখ গুজে চুপ করে থাকে। তোমার নিঃশ্বাসের শব্দ শোনাতে কল করেছ বুঝি? পাখির জবাব না পেয়ে আবার বলে শান। পাখি মাথা তুলে বিছানার উপর বসে পড়ে। ঠোঁট উল্টে বলে, সারাদিন কল ধরলেন না যে? এমনি, আমার ইচ্ছে। পাখি আর কোনো কথা খুঁজে পায় না। কেমন যেন গায়ে পড়া লাগছে তার নিজেকে। খট করে ফোনটা কেটে বালিশের কাছে রেখে দেয়, সাইলেন্ট করে। শান বাড়ি ফিরেছে অনেকক্ষণ হল। পুরো ঘরে পাখির শরীরে গন্ধ এখনো রয়ে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ফ্রিজ খুলে খাবার গরম করে নেয়। একা একা খেতে মোটেই ইচ্ছে করছে না তার। ফোনের গ্যালারিতে নিজেদের নানা খুনসুটির ছবি বের করে দেখতে শুরু করে শান। খাওয়া শেষে পুরো বাড়িটা ভালো করে দেখে নিয়ে নিজের ঘরে চলে যায়। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম এসে জড়ো হয় চোখের পাতায়। মাত্র কয়েক মিনিট পরেই সে ঘুম উবে যায় কর্পূরের মতো। পাশ ফিরে পাখির শোবার জায়গার দিকে তাকায় নিষ্পলক। কেমন যেন শূন্য শূন্য লাগে তার। মন খারাপের কাছে ব্যর্থ হয়ে পাখি বেলকনিতে এসে দাঁড়ায়। ছোট ছোট ফুলের টব সেখানে টাঙানো। চাঁদের আলোয় চিকচিক করছে পাতাগুলো। এমনি সময় এ সামান্য সৌন্দর্যটুকুই পাখির মন ভালো করার জন্যে যথেষ্ট ছিল, কিন্তু আজ হচ্ছে না। সময় তখন 1:20। বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড় হয়। চাঁদের আলোয় চারপাশ পরিষ্কার বোঝা গেলেও গাড়ির মানুষটাকে বুঝতে পারছে না পাখি। কারণ এ বাড়ির গেইটের সাথে বড় কৃষ্ণচূড়া গাছটার ছায়া ঢেকে দিয়েছে মানুষটার পুরো শরীর। ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে থাকে পাখি। লোকটা ফোন বের করে কাউকে কল করছে যেন। একবার কেটে যেতেই আবার কল করে। তাতেও কেটে যায়। এবার বিরক্ত হয়ে গাড়ির শেডে একটা কিল বসায়। চাঁদের আলোয় মুখের বামপাশ বুঝতে পারে পাখি। এবার ভাবনার উদয় হয়, দৌড়ে ঘরে গিয়ে দেখে অনেকগুলো মিস কল। লক খুলে চোখ ছানাবড়া তার। এতবার উনি কল করেছে। তড়িঘড়ি করে ব্যাক করতেই চাপাস্বরে ধমকিয়ে ওঠে শান। কতক্ষণ ধরে কল করছি আমি? গাধি কোথাকার! ফোন কোথায় তোমার? পাখি কিছু বলতে পারে না। মুখে অজানা ভালো লাগায় হাসি ফুটে ওঠে। ফোন কানে নিয়েই বেলকনিতে চলে আসে নিশ্চিত হওয়ার জন্যে। এদিকে শান হ্যালো হ্যালো করে বিরক্ত হয়ে কেটে দিয়ে আবার কল দেয়। সবটাই উপর থেকে পরখ করে পাখি। এবার কল রিসিভ না করেই খুব সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সদর দরজা খুলতেই ভিতর থেকে কেউ শব্দ করে, উহুম উহুম।
চমকে তাকায় পাখি। কাচুমাচু করে ঠায় দাঁড়িয়ে থাকে। এত রাতে কোথায় যাচ্ছ বৌমা? আর তুমি তো এ জায়গার কিছু চেনো না তাহলে? শর্মিলা সবটাই দেখেছে তার ঘরের জানালা দিয়ে। খান সাহেব বেশ রাত অবধি জেগে জেগে বই পড়েন। আজও তার ব্যতিক্রম নয়। জানলা দিয়ে তিনি বেশ বুঝতে পারলেন গেইটের সামনে কেউ গাড়ি নিয়ে দাঁড়িয়ে। শর্মিলাকে ডেকে বলেন, দেখো তো চেনা যায়। আরে এটা তো বাবু। এত রাতে এখানে কেন? ধরফরিয়ে বিছানা ছেড়ে উঠে বলে শর্মিলা। গা ঝাঁকিয়ে হেসে খান সাহেব বলেন, যাও বউ মা, গেলে দরজা লাগিয়ে এসো। কি হলো বউ মা, কিছু বলছো না যে? বলে মিটিমিটি হেসে ওঠে শর্মিলা। আমতা আমতা করে পাখি বলে, মা উনি এসেছে। এবার আর হাসি আটকে রাখতে পারে না শর্মিলা। হেসে কুটি কুটি হয়ে কাছে এসে বলে, এরকম আর কখনো করবে না। আমার ছেলেকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। মাথায় গাঁটটা মেরে বলে, নিজেও থাকতে পারো না আর আমার ছেলেটাও তো পারে না দেখছি। যাও, আমি কাল বা পরশু ইনাহকে নিয়ে যাব। পাখি মাথা তুলে লজ্জা পেয়ে বলে, আসি মা। পাগলি। গাড়িতে বসে আছে পাখি। শান কোনো কথা ছাড়াই ড্রাইভ করে চলছে। বাড়ি পৌঁছিয়েও একটা কথা বলেনি সে। পাখি পা টিপে টিপে ঘরে ঢোকে। ঘোরের অবস্থা দেখে আপনা আপনি হা হয়ে যায় পাখির মুখ। সারা ঘরের সব জিনিস লণ্ডভণ্ড। সিগারেটের শেষ মাথা, সাথে সিগারেটের ছাই তো ফ্রি। কাবার্ডের একটা কাপড়ও ঠিক জায়গায় নেই। খানিক পরেই শান ঘরে ঢোকে। এসব কি? আহত স্বরে প্রশ্ন করে পাখি। শান কোনো উত্তর না দিয়ে পাখিতে টেনে আনে বিছানায়। জোর করতেই পাখি হকচকিয়ে ওঠে। কি হচ্ছে কি? আগে বলুন এসবের মানে কি? শান তাতেও কিছু না বলে পাখিকে বুকের সাথে চেপে ধরে শুয়ে থাকে। ঘন ঘন শ্বাস ফেলে কাঁধে। পাখি ছোট্ট ছানার ন্যায় চুপচাপ শুয়ে থাকে। নীরবতা ভেঙ্গে শান কাঁধে চুমু দিয়ে বলে, ফের যদি কোনো আমায় ছেড়ে থাকার কথা ভাবো, এর থেকেও ভয়ানক ঝড় তুলব বাড়িতে। শানের কণ্ঠের প্রগাঢ় কথা যেন অন্তরকে ভরিয়ে তোলে। মিষ্টি হেসে বলে, যাব না। ঘুমাও এবার। আর আমাকেও ঘুমাতে দাও। ইদানিং শানকে বিছানা ছাড়াতে বেশ বেগ পেতে হয় পাখির। মোটামুটি অলসই বলা চলে। শানকে টেনেটুনে তুলে পাখি ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শান কোলবালিশ জড়িয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। আবারও ডাকতে গিয়ে থেমে যায় পাখি। ধীর পায়ে এগিয়ে আসে। পাশে বসে ডান হাতে কপালে নেমে আসা অবাধ্য চুলগুলো তুলে ধরে। চশমা ছাড়া কেমন যেন অন্যরকম লাগে শানকে। মুচকি হেসে কপালে চুমু দিয়ে উঠে আসে পাখি। দ্রুত নেমে আসে নিচে। কারণ শান একবার উঠে গেলে কিছু না কিছু তার খেতেই হবে। রাহেলার দরজায় ডাকতে গিয়ে মনে পড়ে কাল কি এক দরকারে গ্রামের বাড়ি গেছে সে। ও বাড়ি থাকতে পাখিকে ফোন করে জানিয়ে দিয়েছে রাহেলা। বীর্ষবদনে রান্নাঘরের দিকে পা বাড়ায়। গরম পানি চুলায় দিয়ে পাখি টুকটাক জিনিসগুলো হাতের কাছে নিয়ে আসে। কফিটা করে নিয়ে ব্রেডগুলো সাজিয়ে নেয়। এরপর কফিটা নিয়ে চলে যায় শানের ঘরে। তখনও শান বেঘোরে ঘুমাচ্ছে। হালকা করে দু একবার ডাকতেই চোখ খুলে শান। কফির দিকে ইশারা করে বলে, ঠান্ডা হলে নতুন করে দিতে পারবো না। অনেক কাজ আছে। শান কোনো জবাব না নিয়েই ওয়াশরুমে চলে যায়। পাখি ততক্ষণে নিচে চলে আসে। সকালের নাস্তার সমস্ত বন্দোবস্ত করে নেয় সে। বড় বাবার সংসারে কাজ করতে করতে কাজের গতি স্বভাবতই একটু বেশি বৈকি। ঘেমে নিয়ে একাকার হয় পাখি। ক্লান্ত, ঘর্মাক্ত শরীর নিয়ে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিতেই শান বলে ওঠে, গোসলটা সেরে নাও। ঘামগুলা শুকালে ঠান্ডা লাগবে নয়তো।
ব্রেডের কোনাটা মুখে নিয়ে বলে, একা একা আমার খেতে ভালো লাগছে না। কেউ যদি কোম্পানি দিত তাহলে পুরোটা খেতে পারতাম। পাখি মুচকি হেসে শানের পাশের দাঁড়ায়। গাল টেনে দেয় শানের। হা হয়ে গালে হাত দেয় শান। তুমি আমার গাল টানলে? তো আমি তোমার থেকে 8 বছরের বড় পাখি। আর তুমি আমায়? বলতে বলতেই শান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পাখি শানের গতিবিধি বুঝতে পেরে এক দৌড়ে সিঁড়িতে উঠে যায়। শান কোমরে 2 হাত দিয়ে উপরে পাখির দিকে তাকিয়ে হেসে ফেলে। নামো আরেকবার, দেখো কি করি। কিচ্ছু করতে পারবেন না, বলেই বুড়ো আঙ্গুল দেখিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে পাখি। শান বসে বসে ফোন স্ক্রোল করছে। অপেক্ষা পাখির আগমনের। কিছুক্ষণ পর মাথায় তোয়ালে পেঁচিয়ে পাখি নিচে নেমে আসে। এরপর দুজনের খুনসুটির মধ্য দিয়ে সকালের নাস্তা সেরে নেয়। শানের ফোনে কল আসায় রিসিভ করে কানে ধরে। হ্যাঁ রাহাত, কিছু পেলে? ওপারের ব্যক্তি কি বলছে কিছুই বুঝতে পারছে না পাখি। তবে শানের মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। ওকে, তুমি ডকুমেন্টগুলো আমায় ইমেইল করো। ওকে, থ্যাঙ্কস ভাই, খুব বড় উপকার হলো, বলেই থমথমে মুখে ফোনটা কেটে দেয় শান। পাশ থেকে শানের কাঁধে হাত রেখে পাখি প্রশ্ন করে, কি হয়েছে? এত টেন্স লাগছে যে। পাখির কথা শেষ হওয়ার সাথে সাথেই শানের ফোনের আলো জ্বলে ওঠে। তড়িঘড়ি করে শান ফোন কল করে। চক্ষু যেন চটগাছ তার। ফোন এগিয়ে পাখিকে দেখায়। পাখি আতকে ওঠে। এত জঘন্য! হসপিটাল যাওয়ার সময় হয়েছে শানের। পাখি হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে। পাখির মাঝে তাড়াহুড়ো দেখে শান শব্দ করে হেসে ওঠে। অবাক হয়ে শানের দিকে তাকায় পাখি। হাসছেন কেন? প্রশ্ন করেই ফ্যালফ্যাল করে শানের দিকে চেয়ে থাকে। শান পাখির ডান হাত টেনে সামনে সোজা করে দাঁড় করাই। এদিকে আসো। কি? আমি হসপিটাল যাচ্ছি, তুমি না? হ্যাঁ, তো? এত তাড়াহুড়োর কিছু নেই। একটু আকটু দেরি হলে ওখানে আমায় কেউ মেরে ফেলবে না, বলেই সশব্দে হেসে ওঠে শান। মুখটা পাংশুটে করে পাখি জবাব দেয়, ওকে গেলাম তবে। ভালোমতো হেল্প করছি, গায়ে লাগছে না। শোন না, কণ্ঠের স্বর খাদে নামিয়ে বলে শান। পাখি কিছু না বলে বুকের কাছে দুহাত গুজে দাঁড়ায়। কথা হচ্ছে, আমি যাচ্ছি। আম্মা ফোন করেছিল। ও বাড়ির সবাই নাকি রাহেলা চাচির বাড়ি গেছে। তার মা মারা গেছে সেখানে। তো তুমি সাবধানে বাড়িতে থাকবা। ফোন সারাক্ষণ কাছে কাছে রাখবা। আমি কিন্তু ঘন্টায় ঘন্টায় ফোন করব। আর কোনো সমস্যা মনে হলে আমায় কল করবে, বলেই পাখির দিকে এগিয়ে আসে শান। কপালে চুমু এঁকে দেয়। পাখি সরুচোখে চেয়ে বলে, আর কিছু নাই? আরও তো অনেক কিছুর ইচ্ছে হচ্ছে। বাট তোলা থাক, অসভ্য লোক, বলে চলে আসে পাখি। আর শোন তো, আমি সন্ধ্যার পরপরই বাড়ি ফিরব। আজ আমরা রাতে ঘুরতে বের হব। খুশি হয় পাখি। গলা জড়িয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, সত্যি? একদম। লাখ লাখ টাকার সম্পদ, আপনি বুঝতে পারছেন? সরি, রায়ান ভাই, যেহেতু ওয়ারিশ এখনো জীবিত আর সব সম্পত্তি তার নামেই লিখিত, সেহেতু আমি কেন কোনো উকিলই কিচ্ছু করতে পারবে না। আপনি বরং খোঁজ নিয়ে দেখুন। আমার কথা বিশ্বাস না হলে, ব্যর্থ কণ্ঠে জবাব জানায় মাহমুদ। মাহমুদের কথায় রাগে ক্ষোভে চোয়াল শক্ত হয়ে আসে রায়ানের। পারে তো উক্ত স্থানেই গেড়ে দেয় তাকে। মুষ্টিবদ্ধ হাতটা টেবিলে জোরে আঘাত করে। ডান পায়ে লাথি দিয়ে সামনের ফাঁকা চেয়ারটা গুড়িয়ে দেয়। রেগে উকিলের দিকে ঝুঁকে বলে, শর্টকাট ওয়ে বলুন মিয়া, এত পেঁচাপেচির সময় নাই। আহ রায়ান, শান্ত হ।
এতক্ষণ বৈঠকে বসে পুরো বৈঠক মনোযোগ দিয়ে শুনছিল আয়ান। একই জঠরের হলেও দুই ভাই দুই প্রকৃতির। এ যেন উত্তর মেরু আর দক্ষিণ মেরু। কারোর সাথে কারোর স্বভাবের মিল নেই, তবে উদ্দেশ্য একই। রায়ান উগ্র প্রকৃতির। যে কোনো কাজ তার তৎক্ষণাৎ হওয়া চাই। ধৈর্যশক্তি শূন্যের কোঠায় বলা চলে। চট করে উপস্থিত বুদ্ধি দিয়ে কার্য হাসিল করতে পছন্দ করে। অন্যদিকে আয়ান ধীরস্থির, শান্ত স্বভাবের। সে নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে কাজ করতে পছন্দ করে। উপস্থিত বুদ্ধির সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয় কিনা। রায়ানকে শান্ত হতে বলে উঠে গিয়ে রায়ানের পিঠ চাপড়ায়। ভাই আমার, বড় হইলি তবুও মাথা খাটাতে শিখলি না। রিল্যাক্স ব্রো। বলেই উকিলকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলে, আপনি এখন আসুন। পরে প্রয়োজন পড়লে আমরা ডেকে নিব। কেমন? আয়ানের ব্যবহার মাহমুদের বরাবরই খুব ভালো লাগে। ফিরতি একটা হাসি উপহার দিয়ে হাত এগিয়ে দেয় মুসাফার উদ্দেশ্য। আয়ান হেসে হাত বাড়িয়ে দেয়। এরপর মাহমুদের চলে যাওয়া নিশ্চিত হতেই আয়ান আবার এসে রায়ানের পাশে বসে। রাগে ফুঁসতে ফুঁসতে রায়ান বলে, এটা কোনো কথা ভাই? এতদিন জেনে আসলাম কাকা জ্যাঠাদের ছেলে না থাকলে সম্পত্তির বেশিরভাগ অংশ ভাতিজারা পায়। আর আমরা কি এভাবেই বসে বসে আঙ্গুল চুষব? সবই ঠিক আছে, কিন্তু চাচাজান তো মেয়ের নামে সব দিয়েছে। এ ক্ষেত্রে ওয়ারিশ একমাত্র সেই। ডোন্ট ওরি, একটা না একটা কিছু মাথায় অবশ্যই আসবে। রিল্যাক্স, আশ্বস্ত করে বলে আয়ান। ইতোমধ্যে ছক কষা শেষ, কিভাবে কি করবে। এখন শুধু এগোনোর পালা। বিকেল পড়ে যায়। শান প্রতিটা ঘন্টায় কয়েকবার করে ফোন করে খোঁজ নিয়েছে পাখির। বলতে গেলে কাজ থেকে একটু ফুসরত পেলেই পাখিকে কল করে। একা একা সেসব ভেবেই হেসে ওঠে পাখি। বিকেল বেলা হাতে কোনো কাজ নেই বললেই চলে। রাতে যেহেতু বাহিরে যাওয়ার পরিকল্পনা, সেহেতু রান্নার বন্দোবস্ত আজ আপাতত আর নেই। ফ্রিজ খুলে আইসক্রিমের বক্সটা হাতে নিতেই অমায়িক হাসি ফোটে পাখির মুখে। সেদিন মদ খেয়ে মাতলামো করেছিল পাখি। শান অনেকগুলো চকোলেট আর আইসক্রিম এনেছিল, যদিও সেগুলো খাওয়ার সুযোগ হয়নি। আজ সুযোগটা কাজে লাগাতে মুহূর্তও দেরি করতে ইচ্ছে করছে না পাখির। দ্রুতই বাটিতে করে নিয়ে বসে পড়ে টিভির সামনে। চামচে করে মুখে দিয়েই চোখ বন্ধ করে পাখি। তার পছন্দের খাবারের মাঝে আইসক্রিম সর্বপ্রথম, আর তা যদি হয় প্রিয় মানুষের দেয়া, তাহলে তো কথাই নেই। কয়েক চামচ মুখে দিতেই শান আবার কল করে। তবে এবার ভিডিও কল। ভ্রুকুচকে ফোনের দিকে তাকায় পাখি। শানের ছবিটা জ্বলজ্বল করছে। আইসক্রিমের বাটিটা বাম হাতে নিয়ে কল রিসিভ করে পাখি। কেমন যেন লজ্জা লাগছে। শান রিসিভ করে ফোনটা সামনে রেখে দেয়। পেশেন্টের সাথে কথা বলছে। এক ফাঁকে পাখির দিকে তাকিয়ে মাথা নিচু করে প্রেসক্রিপশন লিখছে। পাখিও চুপচাপ খাচ্ছে আর দেখছে সেসব। প্রেসক্রিপশনটা পেশেন্টের হাতে ধরিয়ে দেয়। এরপর নেমে আসা চমচমাটা আঙ্গুলে ঠেলে উপরে উঠিয়ে বলে, কি খাচ্ছ তুমি? এই যে আইসক্রিম। বাটিটা উঁচিয়ে জবাব দেয় পাখি। শান এবার দুই হাত টেবিলে রেখে পাখির দিকে সরুচোখে তাকিয়ে বলে, সকাল সকাল গোসল করছো, তার জন্য তোমার সর্দি সর্দি ভাব বুঝতে পেরেছি, এখন আবার এই বিকেল বেলা আইসক্রিম খাচ্ছ। ঠান্ডা লেগে গেলে? আপনি আছেন কি করতে? আইসক্রিমটা মুখে দিতে দিতে বলে পাখি। আবাদি ডক্টর, তাই না? হ্যাঁ, তাই তো। মারব টেনে এক চোর। রাখো বলছি, কপট রাগ দেখিয়ে বলে শান। ঠোঁট উল্টিয়ে পাখি বাটিটা পাশে রেখে দেয়।
এরপর অভিমান করে ফোনটা খট করে কেটে দেয়। কয়েক মুহূর্ত পর আবার কল করে শান। কেটে দেয় পাখি। এভাবে তৃতীয়বারের বেলা পাখি ফোনের দিকে চেয়ে থাকে। আনমনে বলে, এবার দিল রিসিভ করব। কিন্তু বিধি বাম, কল আসে ঠিক কিন্তু সম্পূর্ণ কল আসার আগেই কেটে দেয় শান। কারণ ফোনের ওপাশে শান আবার পেশেন্টদের ভিড়ে হারিয়ে যায়। পাখি কাদো কাদো মুখ করে বাড়ির লাইটগুলো একে একে জ্বালিয়ে দেয়। তখন ইতোমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ ঘনকালো মেঘে ছেয়ে যায় আকাশ। ধীরে ধীরে আকাশ গুরুম গুরুম করে ওঠে। বোঝাই যাচ্ছে আকাশের শামিয়ানা ভেঙ্গে আজ বৃষ্টিরা দলবেঁধে নেমে পড়বে ধরণীতে। খুব একটা ভীতু মেয়ে নয় পাখি। তবুও থেকে থেকে কেমন যেন গা শিউরে উঠছে। শানকে একবার কল করে কিন্তু কল উঠায়নি শান। মনে মনে নিজেকে বোঝায়, হয়তো ব্যস্ত। বাতাসের বেগ বেড়ে যায় দ্বিগুণ। উপরতলা থেকে কিসের যেন ধপাস করে শব্দ হল। চমকে ওঠে পাখি। মাথা তুলে উপরের দিকে তাকায়। কলিজা যেন শুকিয়ে আসে তার। এদিকে একটু একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে। পাখি সব জানালাগুলো বন্ধ করে দিয়ে ড্রয়িং রুমে বসে সদর দরজার দিকে চেয়ে আছে। কখন শান আসবে? কিছুক্ষণ পর বাতাসটা আরেকটু বেগে ছোটে। আবারও শব্দ হয়। মুহূর্তেই ইলেকট্রিসিটি চলে যায়। সোফার কভার খামচে ধরে পাখি। কেমন যেন ভয়ানক লাগছে সবটা। ভুতুরে ভুতুরে। হাতড়িয়ে ফোনটা খুঁজে ফ্ল্যাশ জ্বালিয়ে পাউচিয়ে দু হাঁটু জড়িয়ে বসে থাকে পাখি। নজর সদর দরজার দিকে। এবার শব্দটা ভীষণ জোরেই শোনা যায়, সাথে বাজ পড়ার বিকট শব্দ। দুহাতে কান চেপে ধরে পাখি। পরিবেশ কিছুটা শান্ত হলে ফোনটা হাতে শক্ত করে চেপে উপরে দিকে যাওয়ার জন্যে মনস্থির করে সে। সিঁড়িতে পা রাখতেই কেমন যেন কলিজা কেঁপে ওঠে। তবুও ভয়ে ভয়ে সবগুলো সিঁড়ি ডিঙ্গিয়ে উঠে সব ঘরের জানালা দরজায় নজর বুলিয়ে নেয়। সবই তো বন্ধ। তাহলে ঠোঁটের ডগায় বিড়বিড় করতেই মনে পড়ে পাখির, আজ বিকেলে কাপড় উঠিয়ে নেয়ার সময় তো ছাদের দরজা লাগায়নি। খুব দ্রুত পা চালিয়ে চলে যায় ছাদের দরজার কাছে। দরজা খোলা, আর সেটাই বাতাসের বেগে ধাক্কা লেগে শব্দ হচ্ছিল। নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে এগিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় পাখি। মুহূর্তেই সব ভয় যেন কেটে যায় মন থেকে। এবার নিচ থেকে ঝনঝন শব্দ হতেই আবারও কেঁপে ওঠে পাখি। শানের আগমন মনে করে নিচে সিঁড়ি বেয়ে নামতেই দেখে ফোনের ফ্ল্যাশ ঝালানো কাউকে। ফ্ল্যাশটা এদিক সেদিকে নড়ছে। পাখি প্রথমে ভেবেছিল শান, কিন্তু পরক্ষণে মনে হয় তিনি হলে তো এভাবে ফ্ল্যাশ এদিক সেদিকে করবে না। আমায় ডাকছে না কেন ভাবতেই গলা শুকিয়ে আসে পাখির। মনে সাহস জুগিয়ে তড়িৎগতিতে নেচে নেমে আসে। কে কে ওখানে? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে পাখি। ফ্ল্যাশ লাইট সমেত আগন্তুক লোকটি দাঁড়িয়ে পড়ে। কাঁধ থেকে যেন বড় একটা ব্যাগ মেঝেতে সরাত করে পড়ে যায়। হার্টবিট বেড়ে যায় পাখির। ব্যাগ সমেত কে হতে পারে নিজ মনে আওড়িয়ে আবার প্রশ্ন করে সে। কি হলো, কথা কেন বলছেন না? তুমি কে? গা হিম হয়ে আসে এবার। বাহিরে বৃষ্টির বেগ আবারও বেড়ে গেছে। সাই সাই করে বৃষ্টি পড়ছে বিরতিহীনভাবে। পুরুষালী গাঢ় মোটা কণ্ঠস্বরটা অচেনা। কিছুতেই এটা ইতপূর্বে কোনোদিনও শোনেনি পাখি। তড়িৎগতিতে ডায়ালে শানের নম্বরটা ডায়াল করে। কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে নিতেই লোকটা আবার বলে ওঠে, কে তুমি? কি হলো, কথা কেন বলছো না?
হ্যালো, হ্যালো, হ্যালো পাখি। বাড়িতে তাড়াতাড়ি আসুন। কে যেন? হেই, তুমি কাকে ফোন করছো? আর কে তুমি? কথা কেন বলছো না? পাখির কথা শেষ না হতেই বলে ওঠে আগন্তুক লোকটা। পাখি খট করে ফোন কেটে দেয়। ফোনের ফ্ল্যাশ সামনে এগিয়ে মানুষটাকে দেখতে চায় পাখি। কণ্ঠে দৃঢ়তা এনে বলে, একদম এগোবেন না বলে দিচ্ছি। বলতে বলতে ডাইনিং এর কাছে চলে আসে পাখি। ছুরিটা হাতে নিয়ে বল, কাছে আসলে এটা ছুঁড়ে মারব। খুন হয়ে যাবেন একদম। বের হন বাড়ির থেকে। বের হন বলছি। আরে আজীব তো। কে তুমি? আর ছুরি রাখো বলছি, রাখো, কপট রাগ দেখিয়ে বলে লোকটা। পাখি ভয় কেঁদে ফেলে নিঃশব্দে। তবুও নিজের সাহসিকতা বজায় রেখে পাখি বলে, আমি কে মানে? আমি এ বাড়ির বউ। বউ? বিড়বিড় করে বলে লোকটা, যেটা পাখির কানে এসে পৌঁছায়। ছুরিটা শক্ত করে ধরে বলে, হ্যাঁ বউ। এবার বের হন বলছি। একা একটা বাড়িতে কি করে ঢুকলেন আপনি? দারোয়ান কিভাবে ঢুকতে দিল আপনাকে? আজ আসুক উনি বাড়িতে। শেষের কথাগুলো ক্ষীণস্বরে বলে পাখি। আগন্তুক লোকটা এগিয়ে আসতেই পাখি কোনো কথা ছাড়াই হুট করে একটা কাজ করে বসে। ছুরিটা ছুঁড়ে মারে অন্ধকারে লোকটাকে উদ্দেশ্য করে। আউচ্চোচ! চাপা আর্তনাদ হতেই লোকটার হাতের ফোনটা মেঝেতে পড়ে যায় সশব্দে। বিদ্যুৎ চলে আসে তখনই। নিজের সামনে এমন সুদর্শন একজন পুরুষকে দেখে অবাক হয়ে যায় পাখি। ডান হাতের দিকে খেয়াল পড়তেই দেখে সাদা টি শার্টের হাতাটা রক্তে লাল হয়ে গেছে। লোকটা পাখির দিকে চেয়ে চোখ মুখ কুঁচকে মাথা নিচু করে আর্তনাদ করে। মুহূর্তেই পাখির খেয়াল হতেই চেঁচিয়ে বলে, বলেছিলাম না আগাবেন না। লোকটা উঠে দাঁড়াতেই পাখি ভয়ে 2 পা পিছিয়ে যায়। আর তখনই হন্তদন্ত হয়ে দরজায় পা রাখে শান। অবাক হয়ে পাখির দিকে তাকাতেই দেহে প্রাণ ফিরে পায় যেন। হাতের বাঁ পাশে দেখে কেউ একজন ডান হাতের বাহু চেপে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। পাখি লোকটাকে একবার দেখে নিয়ে সুযোগ বুঝে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে শানকে। বুকে মুখ গুজে কেঁদে ফেলে। এতক্ষণের চাপা ভয়, কান্না এবার আর বাঁধ মানছে না যেন। লোকটা পাখির দৌড়ানিতে অবাক হয়ে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে। শান পাখির মাথায় হাত দিয়ে শান্ত করার চেষ্টা করে। জড়িয়ে রেখে মাথা তুলে তাকায়। চলবে।